হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো নবম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং এই বই থেকে আমরা চলে আসবো আজকের যে অধ্যায়টা আছে, অধ্যায় 16 নম্বর অধ্যায় চলে এসো, বৃত্তের পরিধি। এই অধ্যায় থেকে যে আজকের ক্লাসের যে অঙ্কগুলো রেখেছি আমরা দেখে নেব। যে কষে দেখি অঙ্কগুলো চলে এসো, কষে দেখি 16। তোমাদের যে এই পেজের অঙ্কগুলো, যে 1 থেকে তোমাদের যে অঙ্কগুলো লক্ষ্য করো, এই অঙ্কগুলো সব দেওয়া হয়ে গেছে। আমরা 18 পর্যন্ত অঙ্কগুলো দিয়ে দিয়েছি, বড় প্রশ্নগুলো। তোমরা আগের ক্লাসগুলো দেখে নিবা, যারা আগের ক্লাসগুলো দেখে নি তোমরা আগের ক্লাসগুলো এই অধ্যায় থেকে তোমরা দেখে নিবা। আজকের ক্লাসে আমরা রেখেছি, দেখো এমসিকিউ অঙ্কগুলো 19 দাগ থেকে আমরা শুরু করব। আচ্ছা দেখো, তো এখানে 19-এর যে 1-এর প্রশ্নটা কি বলছে, চলো আমরা প্রশ্নটা দেখে নিই। দেখো এখানে 19-এর 1-এর প্রশ্নটা এখানে কি বলছে লক্ষ্য করো। 1 নম্বর বলছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত বের করতে বলেছে। খুব ভালো প্রশ্ন। আচ্ছা, একটি ঘড়ির, তো দেখো আমি একটি ঘড়ির ছবি এঁকে দেখাচ্ছি তোমাদের। দাওয়াল ঘড়ি, বৃত্তাকার একটা বৃত্তের ছবি তৈরি হবে। তো এই ধরো একটা দাওয়াল ঘড়ি। এখন দেখো এই যে মিনিটের কাঁটা, আমি এটা মিনিটের কাঁটা নিয়ে নিলাম। তো মিনিটের কাঁটার আমি এর দৈর্ঘ্যটা যদি আমি নিয়ে নিই আর, মানে এটা বৃত্তের ব্যাসার্ধ আর। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই যে ঘড়িটির ব্যাসার্ধ আর ধরে নেব, তাহলে ঘড়িটির পরিধি, তাহলে বৃত্তের পরিধির সূত্র তোমরা জানো 2πr। তাহলে যে মিনিটের কাঁটাটা 1 পাক ঘুরবে, 1 পাক ঘোরা মানে বৃত্তের পরিধি। তাহলে 1 পাক ঘুরবে কত সময়, এটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটাটা যদি আমি এইদিকে লক্ষ্য করি, এখানে দিই, এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা। তো মিনিটের কাঁটা 1 পাক ঘুরবে এবং ঘন্টার কাঁটা 1 পাক ঘুরবে। দেখো মিনিটের কাঁটা 60 মিনিটে 1 পাক ঘুরে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। মিনিটের কাঁটা যদি এখানে থাকে, এখান থেকে আবার এখানে আসবে, বা যদি এখানে থাকে এখান থেকে আবার এখানে আসবে, সেটা কিন্তু 60 মিনিটে, মানে 1 ঘন্টায়। এটা মিনিটের কাঁটা। আর ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা যে 1 পাক ঘুরবে, এই যে 2πr একক ঘুরবে, সেটা কিন্তু দেখো ঘন্টার কাঁটা 12 ঘন্টায়, মানে 12 ঘন্টা। দেখো এখানে তো আমাদের 12 আছে, এখানে 1 থাকে, এখানে 2 থাকে, এখানে 3 থাকবে, এখানে 4। দেখো 1 ঘন্টা এখানে আসবে, 2 ঘন্টা এখানে, ঘন্টার কাঁটাটা 3 ঘন্টা এখানে। এভাবে ঘুরতে 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 11টা এখানে থাকবে, এই যে 11, এই তো এখানে আমাদের 10, এখানে আমাদের 9। তাহলে 11টার কাছে 11 ঘন্টায়, 12টার কাছে আবার ঘুরে এসে 12 ঘন্টায়। তা ঘন্টার কাঁটা 12 ঘন্টায় 1 পাক ঘুরবে। ওকে, তো দেখো, তো 12 ঘন্টায় 1 পাক ঘোরা মানে 2πr একক দূরত্ব। তাহলে আমরা ঘড়ির ব্যাসার্ধ আর ধরে ঘড়ির পরিধি আমরা আগে বের করে নেব। চলো আমরা এখানে লিখব ঘড়ির ব্যাসার্ধ, ঘড়ির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমি আর একক ধরে নিচ্ছি। দেওয়াল ঘড়ি, যেটা ঘড়ির কথা বলেছে, তাহলে অতএব দিয়ে আমরা ঘড়ির পরিধি বের করে নেব। ঘড়ির পরিধি বলতে বৃত্তের পরিধি, যেটা 2πr একক। তাহলে যেটা আমি বলবো ঘন্টার কাঁটার কথা, যে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কত যাবে, 12 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করবে সেটা 2πr একক। সে কথাটা কিন্তু এখানে আমরা লিখব। তো আমরা লিখব ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 12 ঘন্টায়, এই যে দেখো বুঝো জিনিসটা, 12 ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যায়। আমি একটু সহজভাবে বলে দিচ্ছি। দেখো ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যে যাবে 1 পাক, সেটা 2πr একক। 12 ঘন্টায় যায় 2πr একক, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে দেখো গতিবেগ যেটা বের করতে বলেছে, ঘন্টার কাঁটার গতিবেগ, মানে 1 ঘন্টায় কতটা পথ যাবে সেটাই কিন্তু গতিবেগ। ঠিক আছে, গতিবেগের ধর্ম যেটা। তাহলে 12 ঘন্টায় যদি এত যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে। চলো 1 ঘন্টায়, ঘন্টার কাঁটায় 1 ঘন্টায় যায় 2πr/12, 1 ঘন্টায় কম যাবে, ঐকিক নিয়ম, এত একক। তাহলে এই যে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যাচ্ছে এত একক, এটাই হচ্ছে ঘন্টার কাঁটার গতিবেগ এটা। ঠিক আছে, তা ঘন্টার কাঁটার গতিবেগ বের করে নিলাম। আচ্ছা, এবার আমরা মিনিটের কাঁটার গতিবেগ বের করব।
দেখো মিনিটের কাটা 1 ঘন্টায় কতটা যাবে, তোমাদের বললাম আমি যে মিনিটের কাটা 1 ঘন্টায় 1 পাক, 1 ঘন্টায় যাবে 2 পাই আর একক। তাহলে আমরা এখানে লিখব মিনিটের কাটা মিনিটের কাটা 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় কত 1 পাক, যেটা বৃত্তের পরিধি 2 পাই আর একক, 2 পাই আর একক। এই যে দেখো, তার মিনিটের কাটার গতিবেগটা কিন্তু এটা, ঠিক আছে, 1 ঘন্টায় যতটা যাবে তাকেই গতিবেগ বলা হয়। তাহলে আমরা এখন এই যে ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাতটা বের করতে পারবো, এটা ইজডু এটা। অতএব ঘন্টা ও মিনিটের কাটা, ঘন্টা ও মিনিটের কাটার ঘন্টা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত সমান সমান ঘন্টার কাটার গতিবেগটা যে বের করে রেখেছি 2 পাই আর বাই 12 ইজডু, আর মিনিটের কাটার গতিবেগটা 2 পাই আর। দেখো তাহলে এদের সরল করেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তো লক্ষ্য করে সরলটা, এই যে 2 পাই আর এভাবে কেটে দিতে পারবা। তাহলে এখানে 1/12 ইজডু, এখানে কিছু নাই তো এখানে তোমরা 1 নিয়ে নেবা। এখন এই যে ভগ্নাংশ অনুপাতটা দাঁড়ালো, একে পূর্ণ সংখ্যায় করে নেবা। তো ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যা করার জন্য দেখো একটাই হর আছে, হরগুলো লসাগু করতে হয়। তাই এখানে একটাই হর, তাহলে একটাই হর বলতে লসাগুটা 12। তাই যে 12 আছে হরটা শুধু, তাহলে 12 দিয়ে দুজনকে গুণ করে দিবা, মানে যে 1/12 আছে না, একে গুণ করো 12 দিয়ে ইজডু, আর যে 1টা আছে এই যে 1কেও গুণ করবো আমরা 12 দিয়ে। এইভাবে করে নিলে ভগ্নাংশ অনুপাত পূর্ণ সংখ্যায় চলে আসবে। তো এখানে 12 কেটে দাও, তাহলে এখানে আমাদের হয়ে গেল 1 ইজডু, আর এখানে 12কে 12। আচ্ছা, তাহলে লক্ষ্য করে এখানে যে ঘন্টার কাটা ও মিনিটের কাটার যে গতিবেগের অনুপাতটা আমরা পেয়ে গেলাম 1:12, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো অপশান দেখো 1:12, যেটা এ নাম্বার অপশানটা মিলছে। আচ্ছা, অপশান এ নাম্বার মিলে গেছে না, তাহলে তোমরা এভাবে এখানে এ নাম্বার অপশানটা বসিয়ে দেবা। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। আচ্ছা, 19-এর 2 নাম্বারটা দেখো, এখানে প্রশ্নটা কি বলছে, একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান x/100 মিনিট সময় লাগে। মানে এখানে আমি দেখো একটি বৃত্তাকার পার্ক আছে, তো এই যে আমাদের ধরো বৃত্তাকার পার্ক, মানে একবার পরিক্রমা করতে মানে 1 পাক ঘুরতে, এখান থেকে শুরু করে যদি 1 পাক ঘুরে সেই সময়টা বলেছে x/100, ঠিক আছে। মানে 1 পাক বলতে দেখো এখানে সেই পার্কের ব্যাসার্ধ যদি আমি এখানে আর ধরে নিই, তাহলে 1 পাক হচ্ছে 2 পাই আর একক, ঠিক আছে। তো 2 পাই আর একক যেতে যে সময় লাগছে এই যে x/100 মিনিট, এটা কিন্তু বলে দিয়েছে। তাহলে পার্কটি সোজাসুজি যদি বেস বরাবর যায়, বেস বরাবর বলতে এইভাবে যদি যায় সোজাসুজি, তাহলে সোজাসুজি গেলে পরে কত সময় লাগবে সেটা বের করতে বলেছে। তা দেখো পরিধি বরাবর যেতে সময়টা বলেছে, তাহলে 2 পাই আর এককে যায় এত মিনিটে, 1 এককে কত যাবে, আর এই যে ব্যাসটা যেটা 2 আর পেয়ে যাবো, 2 আর এককে কত যাবে। তাহলে আমাদের এখানে এই যে পার্কের ব্যাসার্ধ আর ধরে আমরা ব্যাস এবং পরিধি বের করে নেব, ঠিক আছে। তো চলো আমরা এখানে ধরে নিচ্ছি, পার্কের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমরা, পার্কের ব্যাসার্ধকে আমি আর তারপর একক এখানে দেখতে পাচ্ছ না, তাহলে এখানে শুধু একক এভাবে বসিয়ে দেবা। তাহলে পার্কের বৃত্তাকার পার্কের শুধু পার্কে লিখলাম, পার্কের ব্যাসার্ধ আর একক। তাহলে অতএব পার্কের ব্যাস, যদি পার্কের ব্যাস বের করতে চাই, সেটা ব্যাসটা হয়ে যাবে দেখো ব্যাসার্ধের দ্বিগুণ। এখান থেকে এটা যদি আমাদের ব্যাসার্ধ হয় তাহলে পুরোটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হয়। তাহলে ব্যাসার্ধ আর হলে আর এর দ্বিগুণ 2 আর, তাহলে ব্যাস হয়ে যাবে 2 আর, ঠিক আছে, ব্যাস 2 আর একক। অতএব পার্কের আমরা পরিধি দিয়েছি 1 পাক ঘুরবে যে, তাহলে পার্কের পরিধি বের করে নেব আমরা।
পার্কের পরিধি যেটা, এই যে বৃত্তের পরিধির সূত্র 2πr একক। আচ্ছা, এবার দেখো যেটা এখানে বলে দিয়েছে, এই যে বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করবে, মানে এই যে পরিধি বরাবর যে ঘুরবে যার সময়টা বলেছে। তাহলে এখানে বলতে পারবো যে 2πr একক যেতে সময় লাগে এত মিনিট। চলো, তো আমি এখানে লিখব 2πr একক যেতে সময় লাগে, কত বলেছে এখানে, πx/100 মিনিট, কত সময় লাগছে। তাহলে 1 একক যেতে সময় লাগে, দেখো তাহলে এখানে 1 একক যেতে কম সময় লাগবে। তাহলে এই যে আমাদের πx আছে না, আর এখানে 100, দেখো কম সময় লাগবে, কম মানে ভাগ হবে, ভাগ মানে এই যে 2πrটাকে নিচে বসে দেবে, 2πr এভাবে দেখো নিচে চলে আসবে, একে কম হবে না, মানে 2πr একক মানে পরিধি বরাবর যেতে যত সময় লাগবে, তাহলে 1 একক যেতে কম সময় লাগবে, তা কমের জন্য এই যে এটা নিচে নেমে যাবে। তারপরে দেখো সোজাসুজি বেস বরাবর যাবে, তাহলে 2r এককে যেতে কত সময় লাগবে সেটা বের করব। তাহলে 2r একক যেতে সময় লাগে। আচ্ছা, এখন দেখো 1 একক যেতে যত সময় লাগবে, 2r একক যেতে বেশি সময় লাগবে। এই যে আমাদের এটা এর মানটা যে বেড়ে গেল, তাহলে আমাদের সময়টা বেশি লাগবে। এই যে πx আছে না, এর সঙ্গে গুণ করে দেবা 2r, বেশিতে উপরে যাবে গুণ, আর কমেতে নিচে নামবে। নিচে ছিল 100, এটা আমাদের 2πr, সব মিনিট এককটাকে, যেটা মিনিট আছে। চলো কাটাকাটি করো। আচ্ছা, এই যে পাই এভাবে কাটতে পারবা। এই যে 2r আর 2r কেটে গেল, তো আমাদের এখানে হয়ে গেল x/100 মিনিট। দেখো, তো এটাই আমাদের অ্যান্সার, যে সেই পার্কের যদি সোজাসুজি যেত না, তার সময় লাগতো কত, x/100 মিনিট। তাহলে আমরা এখানে অতিরিক্ত লিখে দিতে পারবো। তো এই যে দেখো, পার্কটির সোজাসুজি বেস বরাবর অতিক্রম করতে সময় লাগবে কত, এই যে আমাদের অপশানটা মিলে গেছে বি নাম্বার অপশানটা মিলেছে x/100 মিনিট। তাহলে আমরা অতএব লিখে দেব যে ব্যাস বরাবর লিখে দিচ্ছি, আমি শুধু ব্যাস বরাবর যেতে সময় লাগে x/100 মিনিট। এই যে দেখো, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এখানে অপশানটা দেখো, আমি যেটা দেখলাম বি নাম্বার অপশানটা মিলেছে না, তা তোমরা এখানে বি নাম্বার অপশানটা বসিয়ে দেবা, যে বি নাম্বার অপশান। চলো পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা দেখো, 19-3 কি বলছে প্রশ্নটা, এখানে বলছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, মানে বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত আছে। ছবিটা আগে দেখায় তোমাদের। এই যে আমাদের একটি বর্গক্ষেত্র, আমি বর্গক্ষেত্রের ছবিটা আগে দেখাই। এভাবে আমাদের একটি বর্গক্ষেত্র আছে, তাহলে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের মধ্যে অন্তর্লিখিত, তাহলে এই বর্গক্ষেত্রের ভিতরে একটি বৃত্ত আছে। তাহলে এখানে বৃত্তটা তৈরি করতে হবে যেখানে বর্গক্ষেত্রের বাহুগুলোকে স্পর্শ করবে বৃত্তটা। দেখো এইভাবে করে তোমরা আঁকতে পারবে। বাহুগুলোকে এভাবে স্পর্শ করবে, এইভাবে করে একটি বৃত্ত আঁকে নাও। তাহলে আমি এখানে দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি AB বলি, ঠিক আছে, তাহলে এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি, যেটা ABটা এখানে, এই যে AB কিন্তু আমাদের দেওয়া আছে 10 সেমি। তাহলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? বৃত্তটির ব্যাস বলতে দেখো, এই যে এই বরাবর যদি সোজা করে একটা রেখাংশ টানি, সেটা কেন্দ্র হয়ে যাবে, বৃত্তের O বিন্দু কেন্দ্র হয়ে যাবে, এটাকে যে CD নাম দিয়ে দিলাম। তা তোমরা লক্ষ্য করো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাস কিন্তু সমান হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে এই ক্ষেত্রে, এখানে এভাবে লিখে দিচ্ছি তোমাদের, যে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ও বৃত্তের ব্যাস সমান হয়। বর্গক্ষেত্রের
ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ও বৃত্তের ব্যাস সমান হয়। দেখো এই কথাটা বুঝবা। তাহলে এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটা আর বৃত্তের ব্যাসটা কী হবে? সমান হবে। মানে এখানে আমরা দেখাতে পারবো যে এবি সমান সমান সিডি। এবি 10 সেমি হলে সিডি কত হবে? সিডি হয়ে যাবে আমাদের 10 সেমি। তাহলে আমরা অতএব যে বলে দেবো বর্গক্ষেত্রের বৃত্তের ব্যাস, যেটা আমাদের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে, তো অতএব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আমরা কিন্তু 10 সেমি পেয়ে যাবো। তারপর 10 সেমি যদি অপশানটা লক্ষ্য করো, এই নাম্বার অপশানটা মিলছে এখানে। তাহলে এই নাম্বার অপশান মিলেছে, এই নাম্বার অপশানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, চলো পরের প্রশ্নতে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নটা। 19-4 প্রশ্ন কি বলছে দেখো, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। বর্গক্ষেত্রে পরিলিখিত বলতে বর্গক্ষেত্রকে ঘিরে বৃত্ত আছে, মানে বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র আছে। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে আগে কি বলেছে কথাটা। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, মানে বর্গক্ষেত্রকে ঘিরে বৃত্তটা আছে বা বৃত্তের মধ্যে বর্গক্ষেত্রটা আছে। তাহলে আমরা এখানে ছবিটা তৈরি করার জন্য আগে বৃত্তের ছবিটা তৈরি করি, আর বৃত্তের মধ্যে তারপরে বর্গক্ষেত্রটা এঁকে নেব, তার সহজ হয়ে যাবে ছবিটা আমাদের। তার আগে বৃত্তের ছবিটা তৈরি করে নাও। এই যে আমাদের একটি বৃত্ত, এবার বর্গক্ষেত্র এখানে এঁকে নাও। বর্গক্ষেত্র আঁকতে হবে যা 4টি বাহু দৈর্ঘ্য সমান। তাহলে আমি এভাবে করে এভাবে করে দেখো একটি বর্গক্ষেত্র এঁকে দেখে দিলাম। এই যে আমাদের একটি বর্গক্ষেত্র। আচ্ছা, বর্গক্ষেত্রের দেখো এখানে বর্গক্ষেত্রের আমি কর্ণ একটা টানি। ঠিক আছে, এই যে আমাদের এখানে বর্গক্ষেত্রের বাহুর নাম আমি এবি দিয়ে দিলাম, আর কর্ণটা এভাবে আমি টানবো, বর্গক্ষেত্রের কর্ণ। তো এখানে আমাদের যেটা জানতে হবে যে বর্গক্ষেত্রের কর্ণটাই হবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু সমান হবে। এখানে কেন্দ্রবিন্দু হবে ও, এটা আমি সি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে আমাদের এবিটা দেওয়া আছে, এবিটা আমাদের 5 সেমি দেওয়া আছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বের করে নিচ্ছি। তা আমরা বের করব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এই যে বিসিটা, তার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তোমাদের যে সূত্রটা জানতে হবে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এই যে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য তো 5, তাহলে 5 সেমি। এটা তোমরা পেয়ে যাবো 5√2 সেমি। ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা হবে বৃত্তের ব্যাস, তার বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে 5√2 সেমি, তাই তো? আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা শুধু তোমাদের এটা কারণটা বলে দিই যে এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান হয়। এটা একটা বলে দিই কথাটা তোমাদের, যে এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য ও বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান হয়। ঠিক আছে, এই যে আমাদের তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তো জানা হয়ে গেছে, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এটাই হবে। তাহলে অতএব আমরা পেয়ে যাব এখানে যদি আগে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, আমরা পেয়ে যাব 5√2 সেমি। এই যে আমাদের অ্যান্সার। তাহলে 5√2 সেমি দেখো
এটা আমাদের 5√2 এ নাম্বার অপশানটাই মিলছে, তাহলে আমরা এখানে এ নাম্বার অপশানটা এভাবে বসিয়ে দেব। চলো এর পরের প্রশ্ন আমরা চলে আসবো। দেখো এখানে 19-5 প্রশ্নটা কী বলছে প্রশ্নটা, একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া আছে। আচ্ছা বৃত্তাকার বলয়ের সম্বন্ধে আমাদের জানতে হবে। দেখো বৃত্তাকার বলয় কীরকম জিনিসটা আমি ছবিটা এঁকে দেখাচ্ছি। মানে দুটো বৃত্ত তৈরি করো, বৃত্তের মধ্যে একটি বৃত্ত। তাহলে আমি একটি ধরো বড় বৃত্ত তৈরি করে দিলাম, তার মধ্যে আমি আর একটা ছোট বৃত্ত তৈরি করে দিলাম। তাহলে এভাবে বৃত্তাকার বলয় আমি দেখালাম। যেরকম তোমাদের উদাহরণ দিই, যে কোনো একটা লোহার বল ধরো, এটা পুরো লোহা দিয়ে তৈরি, আর মধ্যে একটু ফাঁপা আছে, তাহলে এটাকে আমরা বলয় আকৃতি বলতে পারবো। তাহলে এভাবে আমাদের বৃত্তাকার বলয় আছে, যার আমাদের এখানে বহির্ব্যাসার্ধ পাওয়া যাবে আর অন্তর্ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে এটা ও নাম দিলাম। তাহলে দেখো বহির্ব্যাসার্ধ যেটা ও এ আর অন্তর্ব্যাসার্ধ যেটা ও বি। তাহলে এখানে আমি যদি ধরে নিই, দেখো এখানে চওড়াটা বৃত্তাকার বলয় যে 5 সেমি চওড়া আছে, চওড়াটা বলতে এই যে আমাদের চওড়া, এটা আমাদের 5 সেমি বলে দিয়েছে, ঠিক আছে, এই যে আমাদের এটা 5 সেমি। তাহলে লক্ষ্য করো এখানে এই যে দেখো মানে এই যে বলয়ের যদি আমি অন্তর্ব্যাসার্ধ ধরে নিই আর, এই যে আর, তাহলে বলয়ের বহির্ব্যাসার্ধ পেয়ে যাব, কারণ এখানে এটাও আর এটা কিন্তু আমাদের দেখো চওড়াটা কিন্তু 5 বলেছে। তাহলে এই চওড়াটা 5, তাহলে বলয়ের বহির্ব্যাসার্ধ পাবো r+5 পেয়ে যাবো, এটা আর এদিকে 5, তাহলে দুটো যোগ করে পেয়ে যাব বহির্ব্যাসার্ধ। তাহলে আমরা চলো ধরে নিচ্ছি যে ধরি বলয়ের অন্তর্ব্যাসার্ধ আর। এখানে লিখব ধরি বলয়ের, একটা বৃত্তাকার বলয় আছে, বৃত্তাকার বলয়ের আমরা ধরে নেব যে অন্তর্ব্যাসার্ধটা আগে ধরে নেব, অন্তর্ব্যাসার্ধটাকে আমরা আর একক নিয়ে নিলাম। আর একক বলতে এখানে সেমিটা দেওয়া আছে, তাহলে এখানে আর সেমি বলে দাও, আর সেমি। তাহলে অতএব দিয়ে আমরা পেয়ে যাব যে বলয়ের বহির্ব্যাসার্ধ, বলয়ের বহির, এই যে আমাদের আচ্ছা এখানে বিসর্গ হবে না, বহির্ব্যাসার্ধ, বলয়ের বহির্ব্যাসার্ধ সমান হয়ে যাবে, যেটা তোমাদের বুঝালাম যে r+5 সেমি হবে, তাই তো, এই যেটা এটা যেটা r+5 সেমি হয়ে যাবে। তাহলে বলয়টির বহির্ব্যাসার্ধ পেয়ে গেলাম, অন্তর্ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার আমাদের বলয়ের বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তরটাই বের করতে বলেছে। তাহলে দেখো আমরা যদি অন্তরটা বের করতে চাই, যে অতএব তাদের অন্তর বলে দিচ্ছি আমি, যে এখানে সংক্ষেপে বলে দিচ্ছি তাদের অন্তর, তাদের বলতে সেই বলয়ের বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধের অন্তর, তাদের অন্তর। দেখো অন্তরটা আমরা এভাবে বের করো, আগে বহির্ব্যাসার্ধ লিখো বড় থেকে ছোট বিয়োগ r+5 মাইনাস, আর অন্তর্ব্যাসার্ধ যেটা আর, আমরা এই যে আমরা সেমি লিখে দিলাম, সরলটা করে নাও, r+5 মাইনাস আর সেমি, এখানে মাইনাস আর প্লাস আর কেটে দাও, তাহলে আমাদের এখানে দেখো 5 সেমি হয়ে যাবে। তাহলে বলয়ের বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধের অন্তরটা কিন্তু 5 সেমি। দেখো আমাদের ওই যে বলয়ের যে চওড়াটা ছিল না, বলয় 5 সেমি চওড়া, সেই চওড়াটা পেয়ে যাবো। তোমরা লক্ষ্য করো এই যে বহির্ব্যাসার্ধ থেকে তুমি অন্তর্ব্যাসার্ধ বাদ দিলে তো এই যে বলয়ের চওড়াটা 5 সেমি পাওয়া যাবে। একদম আমাদের অ্যান্সারটা যেটা বলয়ের চওড়া থাকবে 5 সেমি, সেটাই হবে বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধ, বলয়ের বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধের অন্তরটা পেয়ে যাবে তোমরা 5 সেমি। ঠিক আছে, তো এটাই আমাদের অ্যান্সার। দেখো অপশান এ নাম্বার মিলছে, তো তোমরা এখানে এ নাম্বার অপশানটা বসিয়ে দিবা। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা 19 দাগের MCQ অঙ্কগুলো রেখেছিলাম। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা অবশ্যই তোমরা ভিডিওকে লাইক করবা এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।